রাজনীতি একদিনের না, এটা আমি বুঝে গিয়েছি। এবার ইলেকশনটা কিন্তু টাকার খেলা ছিল। সদরের নির্বাচিত একজন এমপি আছেন জামাত ইসলামী, তারা কিন্তু প্রচুর টাকা খরচ করেছে এবং ভোট কিনেছে তারা। কোনো কোনো জায়গায় জামাতের কর্মীদেরকে টাকা সহ ধরেছে আমার নেতা কর্মীরা, এবং তারা টাকা বিলি করছে, তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভাইয়া, তারা জনপ্রিয়তার কারণে আসেনি। সংরক্ষিত নারী আসন 15 শেরপুর জেলা, এর আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সংরক্ষিত নারী আসন 15 এর নির্বাচিত সংসদ সদস্য। একই সাথে তিনি পেশায় চিকিৎসক এবং শেরপুর জেলার বাসিন্দা। স্বাগতম আপনাকে। আপনাকেও স্বাগতম। আমরা শুরুতে কোনো প্রশ্ন করব না, জাস্ট জানতে চাইবো যে সম্প্রতি এমন কোনো ঘটনা কি মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে যেটি নিয়ে আপনি খুব যে কোনো মানুষের সমালোচনার মধ্যে পড়তে পারেন, বলছেন না কিন্তু আপনার মনের মধ্যে ভাবাচ্ছে যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার, এরকম কোনো বিষয় আছে? ধন্যবাদ ভাই আপনাকে। আসলে যারা রাজনীতি করে, রাজনৈতিক মাঠে সমালোচনা হওয়াটাই খুবই স্বাভাবিক, এবং প্রতিটা মুহূর্তে সমালোচনা হবে, এটাকে ধরে নিয়ে এগোতে হবে। তো আমি সবসময় একটা জিনিসকে টার্গেট করে আগাতে চাই যে আমি যেটাই করি না কেন সেখানে হয়তোবা সমালোচনা থাকবে, কিন্তু এমন কোনো কাজ যেন আমাকে দিয়ে না হয় যেটাতে সাধারণ মানুষ, পাবলিক বা সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে কথা হয়, এবং আমি সেই লক্ষ্যেই কাজ করছি। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি 2018 সালে আমার প্রথম রাজনৈতিক পদযাত্রা শুরু হয় নির্বাচনের মধ্য দিয়ে, ন্যাশনাল ইলেকশনের মধ্য দিয়ে, এবং তখন থেকে এখন পর্যন্ত মহান আল্লাহ তাআলার অশেষ রহমত যে এমন কিছু হয়নি যেখানে কেউ আমার কট্টর সমালোচনা করতে পেরেছে। এবং ফ্যাসিস্ট আমলে আমার মোবাইল ফোন জব্দ হয়, আমার চাকরি জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়। আমি একটা মেডিকেল কলেজে লেকচারার ছিলাম, সেখান থেকে আমাকে ঈদের বন্ধে যখন সবাই ছুটিতে থাকে ঠিক সেই সময় জোরপূর্বক আমার কাছ থেকে রিজাইন নেওয়া হয়, এবং মিথ্যে কথা বলে আমাকে হসপিটালে ডাকা হয় যে হাসপাতালের চেয়ারম্যান আমার সাথে দেখা করবে, কিন্তু আমি যেয়ে দেখি সেখানে চেয়ারম্যানের অ্যাবসেন্সে অসংখ্য গোয়েন্দা সংস্থার বাহিনী। এটা কি 2018 সালের নির্বাচনের কথা বলছেন? না, নির্বাচনের পরবর্তীতে আমাকে টার্গেট করে এই ধরনের অ্যাক্টিভিটিস করে, এবং নির্বাচন পরবর্তী সময় আমার চাকরিতে প্রেশার আসে, চাকরি চলে যায়, মোবাইল ফোন জব্দ হয়, এবং নির্বাচনকালীন সময় আমার বাবা 3 বছর জেলে ছিল। হ্যাঁ, বেসিক্যালি আমার বাবা নির্বাচনী আসনই হচ্ছে শেরপুর সদর 1, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া 2018 সালের ফেব্রুয়ারি মাসে জেলে যাওয়ার ঠিক 5 দিন পরে আমার বাবার নামে কোনো ওয়ারেন্টি ছিল না, উইদাউট এনি ওয়ারেন্ট শেরপুর সদর থেকে আমার বাবার নিজ বাসা থেকে সমস্ত সিসি ক্যামেরা ভাঙচুর করে তাকে ওয়ারেন্ট ইস্যু ছাড়া তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এবং শুধু তাই না, থানায় নেওয়ার পরে আমার যেহেতু শেরপুর সদর থানা, নিয়ম অনুযায়ী সেখানেই তাকে রাখা উচিত এবং পরদিন তাকে জেলে প্রেরণ করা উচিত ছিল, কিন্তু সেটা না করে তাকে শেরপুর 3 আসনের ঝিনাইগাথি থানায়, যেটা একদম গারো পাহাড়ের পাদদেশে, সেই জায়গাটায় নিয়ে তাকে এক রাত চোখ বন্ধ করে রাখা হয় কালো কাপড় বেঁধে, এবং তার মুখ থেকে জোরপূর্বক স্বীকার করানোর চেষ্টা করা হয় যে তিনিই বিস্ফোরণ দিয়েছেন, এবং বিস্ফোরক মামলা দেওয়ার জন্য তাকে যে কোনো মূল্যে খুব চেষ্টা করে, কিন্তু তিনি কোনোভাবেই স্বীকার করেননি। এবং পরবর্তীতে যখন শেরপুর সদরের নেতাকর্মী সকলে জেনে যান, তখন হচ্ছে যে সকলের প্রতিবাদের মুখে তাকে আবার ঝিনাইগাতি থানা থেকে ফেরত এনে সদর থানায় আনা হয় এবং পরবর্তীতে জেলে প্রেরণ করা হয়। তো এই এই অবস্থা থেকে পরবর্তীতে আমি দেখি আমার বাবাকে একের পর এক মিথ্যে মামলা, পলিটিক্যাল মামলা দেয়া হয়, বারবার জামিন পাওয়ার পরেও তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়, এবং তিনি একজন ভালো ব্যবসায়ী ছিলেন এবং খুব সাফল্যের সাথে ব্যবসা করেছিলেন। ধন্যবাদ। আমরা আপনার বাবার স্মৃতিচারণ শুনবো, তার আগে আমরা মূল অনুষ্ঠানে ফেরত যাই। আমাদের প্রথম প্রশ্নটা হবে যে আপনি যখন সংরক্ষিত মহিলা আসনের এমপির খবরটা শুনলেন, সেই মুহূর্তের অনুভূতিটা আসলে কেমন ছিল? আসলে আমি শেরপুর সদর থেকে তো এবারও নির্বাচন করেছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
পুরো বাংলাদেশের কাছে আমি একটা পরিচিতি লাভ করেছিলাম 2018 সালে, যখন নাকি আমার নির্বাচনী গাড়ি বহরে হামলা করা হলো। তখন আমি ফেসবুক লাইভে চলে যাই এবং ডিসি অফিসে যে প্রতিবাদ করি, এবং প্রতিবাদ করার কারণে আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে সকল নেতাকর্মীকে ডিসি অফিসের নিচে থেকে সকলকে অ্যারেস্ট করা হয়, এবং প্রচণ্ড প্রতিবাদের মুখে অনেককে ছেড়ে দিতে বাধ্য হয় সে তৎকালীন ফ্যাসিস্ট আমলে। এবং ডিসির কাছে যেও আমি বলি যে আমার নিরাপত্তা কোথায়, এবং আমার মা ভাইকে রক্তাক্ত করা হয়, বিভিন্ন রামদা ছুরি চাপাতি দিয়ে গাড়ি ভরে হামলা করা হয়। হ্যাঁ, অনেকেই কাচের গুঁড়া, তারপর রামদা, এগুলোর বিভিন্ন ছুরির আঘাত প্রাপ্ত হয়। তবে সেই সময় আমার প্রতিবাদের মুখে পুরো বাংলাদেশ তখন বাহবা করেছিল একটি কারণে, কারণ তখন আসলে মাঠে নেমে প্রতিবাদ করাটা খুব কঠিন ছিল, নির্বাচনী মাঠে বিশেষ করে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে বলি বা একজন ডাক্তার হিসেবে বলি বা একজন তরুণ ক্যান্ডিডেট হিসেবে বলি, আল্লাহর অশেষ রহমত ছিল যে আমাকে নানামুখী ভয় এবং হুমকি দেওয়া হয়েছিল, যে সেই দিনের পর থেকে বলা হয়েছিল তুমি তোমার নির্বাচনী মাঠ থেকে সরে যাও, আদারওয়াইজ তোমার বাড়িতে আগুন দেওয়া হবে। এখন যেখানে আমার বাবা রাজনীতি করত, সেই জায়গাটায় যখন বাবাকে জেলে রেখে মেয়ের উপর নির্যাতন করা শুরু করা হয়, তখন কিন্তু আসলেই খুব মানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আমার ফ্যামিলির সবাই বলছিল তুমি ঢাকায় চলে আসো। তখন আমি একটি কথা বলেছি আমার ফ্যামিলিকে, যে আমার বাবার উপর আস্থা রেখে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, আমাকে বিশ্বাস করে যে নমিনেশন ধানের শীষের প্রতীক দিয়েছে, আমি এটার সম্মান আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত রাখবো, এবং আমি আমার এলাকা ছাড়বো না, আমি মরে গেলেও ছাড়বো না, এবং আমি সেটা রাখতে পেরেছি। এখন যেটা প্রশ্ন আপনার, যেটা যে সংরক্ষিত নারী আসন শোনার পর কেমন লাগছে, আমি যখন 26-এ নির্বাচন করি, বাংলাদেশের অনেকেই আশাবাদী ছিল যে আমি এমপি হব, নির্বাচিত এমপি হব। তো এবং পরবর্তীতে আমি বুঝলাম সাধারণ মানুষ, আমি ইলেকশনে হেরে যাওয়ার পর আমার এলাকার মানুষ অনেক কান্নাকাটি করেছে, এবং অনেকে আছে এখন স্টিল গেলে বলে আপু আমি 3 দিন ভাত খাইনি আপনি জিতেন নাই দেখে। আমার এলাকার প্রচন্ড জনসমর্থন, এবং এটা শুধু আমি নিজে বললে ভুল হবে, এটা যে কেউ গেলে, এলাকায় গেলে বা বাংলাদেশের যে কাউকে জিজ্ঞেস করলে অনেক এলাকার মানুষ, হ্যাঁ, প্রিয়াঙ্কা জিতেনি, আমরা খুব কষ্ট পেয়েছি। তো সেইখান থেকে আমি তখন, আমার একটা বিশ্বাস ছিল যে আমার পরিশ্রম, এবং আমার পরিশ্রম দেখেছেন সবাই, দলীয় হাইকমান্ড থেকে শুরু করে সবাই দেখেছেন, এবং আমি বিশ্বাস করতাম যে আল্লাহ তাআলা আমার পরিশ্রম কখনো বৃথা হতে দিবেন না, এবং আমি কি করেছি সেটা সবাই জানে। এবং আমি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেয়ে মা বোনদের সাথে যেভাবে মিশেছি, কথা বলেছি পায়ে হেঁটে, আমার মনে হয় অনেকেই আছে যারা আমার থেকে কম পরিশ্রম করে নির্বাচিত এমপি হয়েছে। কিন্তু আপনি তো এখন নির্বাচিত সংসদ সদস্য, নির্বাচিত মানে হলো আপনাদের সংসদীয় যে নির্বাচনটা হয় সেটাতে নির্বাচিত সংসদ সদস্য। আমার প্রশ্ন হলো 2018 সালেও আপনি সর্বকনিষ্ঠ হিসাবে আপনি স্বীকৃতি লাভ করেছেন, এবং 2026 সালেও আপনার কথা উল্লেখ করেছেন। এই সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী থেকে আজকে আপনি সংরক্ষিত আসনের এমপি, এর মধ্যে যে যাত্রাটা, এই যাত্রাটাকে আপনি কিভাবে দেখছেন? এই যাত্রাটাতে অনেক আপস অ্যান্ড ডাউন ছিল। আমি বলতে গেলে বলবো ভাইয়া, ভালো মেমোরিজের থেকে খারাপ মেমোরিজ বেশি। কারণ হচ্ছে ভাইয়া, আমি 18 সালের সেই ভীতিকর দিনগুলো দেখেছি, যেই দিন আমার গাড়ি বহরে 24শে ডিসেম্বর 2018 গাড়ি বহরে হামলা করা হলো। সেই দিন রাতটা আমি দেখেছি যে মানে আমার বাসার সামনে দিয়ে কোনো নেতাকর্মীকে আসতে দেওয়া হয়নি, প্রিয়াঙ্কার বাসায় কেউ যেতে পারবে না। এবং আমার এলাকার যিনি এমপি শেরপুর সদর থেকে, যিনি আওয়ামী লীগ থেকে দাঁড়িয়েছিলেন, তিনি প্রথমে আমাকে গোনায় ধরেননি, কিন্তু 18 সালে পরবর্তীতে উনি হিমশিম খেয়ে যাচ্ছিলেন যে এই মেয়েকে কিভাবে আটকানো যায়। তো আমি এত অবাক হয়েছি যে সাধারণ মানুষ, যে একটা অপরিচিত মুখ, এবং ধানের শীষের প্রতি সকলের ভালোবাসা আছে ভাই, এটা সত্যি। গ্রাম বাংলার সবাই বেগম খালেদা জিয়াকে সবাই সম্মান করে, এবং জিয়া রহমানের একটা একটা তার একটা গুডউইল আছে, যেটা আসলে কখনোই নষ্ট হওয়ার মতন না। তো সেই মার্কায় আমি যখন দাঁড়িয়েছি, মানুষের ভালোবাসা দেখে একটা সময় বলে দেওয়া হলো আমার বাসার সামনে খালি হচ্ছে যে কেউ আসলে অ্যারেস্ট হয়ে যেত, ঢুকতে দিত না। সেই ভীতিকর পরিস্থিতিতে আমি প্রত্যেকটা কেন্দ্রে যে এজেন্ট দিতে পেরেছি, এবং মাত্র 1 ঘন্টা ভোট কাস্টিংয়ে ভাই 34,000 ভোট আমি পেয়েছিলাম শেরপুর সদরে, যেটা পুরো ময়মনসিংহ ডিভিশনের মধ্যে হাইয়েস্ট ছিল সেই সময়। তো এটা তো
মানে আমার কাছে অলৌকিক মনে হয়েছে। এবং 1 ঘন্টা ভোট কাস্টিং এ যখন তারা দেখতে পারলো যে এই মেয়ে তো জিতে যাবে, তখন আর কেন্দ্রগুলোতে সব এজেন্ট বের করে দিয়ে তারা যা করার তাই করলো। নিশিরাতের ভোট তো আগেই হয়েছিল, কিছু ভোট তারা দেখানোর জন্য রেখেছিল, কিন্তু ওই 1 ঘন্টায় তারা হতাশে আবার সব কেন্দ্র স্টপ করে দেয়। তো এই জায়গা থেকে আসলে তখন 18 সালের এই জার্নিটা আমাকে অনেক ইন্সপায়ার্ড করে ইলেকশনে। এবং তখন আমার বাবা প্রায় 3.5 বছর জেলে ছিল, এবং এই 3.5 বছরে আমার নেতা কর্মীদের সাথে সম্পর্ক মেনটেন করা, তাদের খোঁজ খবর নেওয়া, বাবার মামলাগুলো দেখা, নিজের পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনা করা, যেহেতু আমি একজন ডক্টর, সো আমি আমার ড্রিমটাকে তো নষ্ট করে দিতে পারি না, সেটা করা এবং চাকরি করা, সব কিছু ভাই এক হাতে সামলানোর চেষ্টা করেছি। এবং আমি এর মাঝখানে বিভিন্ন হুমকির শিকার হয়েছি। ঢাকায়ও বলা হয়েছে যে তুমি যদি পলিটিক্স, শেরপুরের পলিটিক্স করো তাহলে কিন্তু তোমাকে ঢাকায় অ্যাটাক করা হবে। আবার ঢাকায় শেরপুরে গেলে বলা হচ্ছে তোমাকে শেরপুর আসতে দেওয়া হবে না, তুমি যদি শেরপুরে মাটিতে পা রাখো তাহলে, মানে আমাকে এতটাই ভয় পেত, যে হচ্ছে যে তাহলে কিন্তু তোমার বাবা আরো বেশি দিন জেলে থাকবে এবং তোমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হবে, তোমাকে অ্যারেস্ট করা হবে। আমি যদি জেলে যেতাম, জেল কর্তৃপক্ষ আমাকে বলতো যে জেলে গেলে তো ফোনে বলতে হয় যে আমি অমুক দিন আমার বাবার সাথে দেখা করতে চাই, আপনারা আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেন বা দেখা করব। জেল কর্তৃপক্ষ বলতো যে আপা আপনি আমাদেরকে বেশি ফোন দিবেন না এবং আপনি বেশি জেলখানে আসবেন। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে বিএনপির যে কয়জন নারী নেত্রী আছে তার মধ্যে আপনি একজন, আপনি যদি জেলখানায় বারবার আসেন আমাদের চাকরির সমস্যা হবে। মানে এটা কি জেলখানার কর্তৃপক্ষ বলল আপনাকে? হ্যাঁ 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 বলতো। এবং এমনও আছে জেলখানে আমি ঘন্টার পর ঘন্টা, 6-7 ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, কিন্তু আমার বাবার সাথে আমাকে দেখা করতে দিত না, দেয়নি। অনেক দিন আছে আমি ফেরত চলে এসেছি। এবং একটা পর্যায়ে কি হলো, আমার বাবা কেরানীগঞ্জের জেলখানায় ছিলেন, সেখান থেকে তাকে কাশিমপুর জেলখানায় ট্রান্সফার করা হলো। এবং হাই সিকিউরিটি, যেখানে সাধারণত হচ্ছে ওই জঙ্গিদেরকে রাখা হয় বা খুব মানে সিকিউরড কোন একটা জায়গায় যদি আসামিদের, তো আমার বাবা তো পলিটিক্যাল মামলায় জেলে ঢুকলো। তো এরকম জায়গায় যখন, এবং আফটার ইলেকশন, তখন আমি বুঝে গেলাম যে আমার অ্যাক্টিভিটিস হয়তো বা তৎকালীন সরকার খুব একটা পছন্দ করছে না, আমার অ্যাক্টিভলি রাজনীতি করা সবকিছু, বা সাধারণ মানুষের কাছে তখন বেশ জনপ্রিয় হতে, কারণ আমি খুব প্রতিবাদী ছিলাম। কিন্তু এত কিছুর মাঝেও তো আপনি থেমে যাননি, না, আপনি আমি থেমে যাইনি। অলরেডি আজকে সাকসেস, আপনি যে টার্গেট নিয়ে আপনি নেমেছিলেন আপনি এমপির নির্বাচনে, সেটা তো আপনার আজকে পূরণ হয়েছে। আমার প্রশ্নটা হলো যে এর মাঝখান থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? আপনি তো এখন সংরক্ষিত আসনের এমপি, শিক্ষাটা সংক্ষেপে বলবেন। সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে ভাইয়া, রাজনীতি একদিনের না, এটা আমি বুঝে গিয়েছি। যদিও আমি একদিনের মাথায় হয়তো বা ইলেকশনে মাঠে পা রেখেছিলাম, কিন্তু নানা চড়াই উতরাই আমি দেখলাম যে এখানে প্রচুর সময় দিতে হবে, সংগঠনকে নিয়ে এগোতে হবে, এবং এখানে হচ্ছে যে নলেজ থাকতে হবে, পলিটিক্যাল নলেজ থাকতে হবে, ন্যাশনাল নলেজ থাকতে হবে, ইন্টারন্যাশনাল নলেজ থাকতে হবে। রাজনীতি কিন্তু এখন আর সেই যুগের না যে আমি মেরে ফেলবো, কেটে ফেলবো, পাঠাই দিব, মানে আছে না যে কিছু পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ একটা সময় আমরা দেখতাম যে হুমকি ধামকি, সেই রাজনীতির দিন এখন শেষ। কিন্তু আপনি তো একজন পেশায় ডাক্তার, ডাক্তার থেকে আপনি রাজনীতি, এই দুইয়ের সমন্বয়টা আপনি কিভাবে ঘটাচ্ছেন? সমন্বয়টা আমার জন্য খুব ইজি হয়েছে, কারণ ভাই একটা ডাক্তার একটা পেশেন্টকে হ্যান্ডেল করতে শিখে যায় তার পড়াশোনার মধ্য দিয়ে। আমাদের কিন্তু পড়াশোনার একটা পার্ট এটাও থাকে যে আমি একটা পেশেন্টের সাথে কিভাবে ডিল করব, তাকে কিভাবে কাউন্সিলিং করব, একটা পেশেন্টের মনে কিভাবে ভরসা তৈরি করব। একটা ডাক্তার কিন্তু একটা অসুস্থ পেশেন্টকে তার কথার মাধ্যমে সুস্থ করতে পারে। পলিটিক্সে এসেও কিন্তু আমি একই জিনিসই দেখেছি। একটা গ্রামের একজন অসহায় দরিদ্র একটা মহিলাকে আমি যদি তাকে আমার দুইটা ভালো কথায় তার মনটাকে যদি আমি জয় করতে পারি, সেটাও কিন্তু আমার একটা মানে কি বলে একটা বড় পাওয়া রাজনীতিবিদ হিসেবে। তো দুইটার মধ্যে আমি কিন্তু কোনো ডিফারেন্স দেখি না। মানে মেডিকেল সেক্টরে ভাই আমি যখন আমার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পরীক্ষা দিই, আমি মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছি আর বাকি সারাদিন আমি পড়েছি। একইভাবে ন্যাশনাল ইলেকশন এবার যে 26 সালের নির্বাচনটা হলো, আমি মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছি, বাকি 18 ঘন্টা আমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যে ভোট চেয়েছি, আর যে
কয়েক ঘন্টা ছিল, সেখানে আমার এজেন্টরা কারা কারা কাজ করবে, পলিটিক্যাল নেতাদের সাথে মিটিং করা, হ্যাঁ কিভাবে আমার নির্বাচনী ফরম্যাটটা সাজাবো, সেগুলো নিয়ে কাজ করেছে। সো দুইটাই অত্যন্ত পরিশ্রমের কাজ, দুইটাতেই প্রচন্ড সময় দিতে হয়, দুইটাতেই হচ্ছে হিউম্যান বিইং নিয়ে ডিলিংস, হ্যাঁ, এবং দুইটাতেই হচ্ছে যে মানুষের মন জয় করার একটা খেলা। ধন্যবাদ। So, আপনি যখন নির্বাচনের আগে মানুষের কাছে যাচ্ছিলেন, হ্যাঁ, বিশেষ করে নারীরা, হ্যাঁ, তারা হ্যাঁ। আপনার কাছে কি ধরনের প্রত্যাশা করেছিল, এবং সেই সাথে তখন তো আপনি নির্বাচনে জয়ী হন নাই, এখন তো আপনি সংরক্ষিত নারী আসনের এমপি, যে প্রত্যাশাটা তখন করেছে এখনো কি সেই প্রত্যাশাটা আপনার কাছে করে? এখন আরো বেশি করে, এবং এখন তারা যেটা বলে যে কিছু কিছু এলাকা আছে, আমার এলাকায় খুবই হতদরিদ্র এলাকা, এবং আমি যদি একটু বলতেই হয় যে এবার ইলেকশনটা কিন্তু টাকার খেলা ছিল, এবং আমার সদরে যারা ইলেকশন করেছেন তার মধ্যে আমি যদি স্পেসিফিকলি বলি যে হচ্ছে আমার যেমন সদরের নির্বাচিত একজন এমপি আছেন জামাত ইসলামী, তারা কিন্তু প্রচুর টাকা খরচ করেছে এবং ভোট কিনেছে, তারা ভোট কিনেছে হয়তো বা 100, 200, 150, 500 টাকার বিনিময়ে ভোট কিনেছে। শুনেছেন না? আমি নিজে চোখে দেখেছি, কারণ ইলেকশনের রাতের বেলা আমি পুরো পৌরসভা টহল দিয়েছি ভাই, আমি অত্যন্ত পরিশ্রমী মেয়ে, এবং আমি দেখেছি অনেক হতদরিদ্র মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। কোন কোন জায়গায় আমাদের কর্মীদেরকে টাকা সহ ধরেছে আমার নেতা কর্মীরা, এবং তারা টাকা বিলি করছে, তারা টাকা দিয়ে ভোট কিনেছে ভাইয়া, তারা জনপ্রিয়তার কারণে আসেনি। হ্যাঁ, এবং তাদের মধ্যে যারা জিতেছে বেশিরভাগই বিএনপির কারণে জিতেছে, কারণ যে স্বতন্ত্র প্রার্থী ছিল, হ্যাঁ, এবং টাকা দিয়ে ভোট কিনেছে। তো সেই জায়গাটায় এখন যখন আমি আমার এলাকার বিভিন্ন জায়গায় যাই, তারা অনেক আফসোস করে আমরা প্রিয়াঙ্কাকে ভোট না দিয়ে ভুল করেছি, বা হচ্ছে যে অনেকেই বলে যে প্রিয়াঙ্কাকে আমরা ভোট দিয়েছিলাম, ওকে আমরা জিতায় আনতে পারি নাই, কিন্তু এখন ওকে আমরা পেয়েছি, এখন আর ওকে হাঁটতে দিব না। তার এই যে আফসোসটা ভাইয়া, এইটা দেখে আমি বুঝতে পেরেছি যে আমার মা বোনরা বা চাচিরা, আমার এলাকার মানুষ কিন্তু আমাকে বেশি চিনে, কারণ আমি 18তে নির্বাচন করেছি, 26-এ করেছি। আর কোনো ক্যান্ডিডেট কিন্তু 18তে 26-এ নির্বাচন করেনি, সবাই নতুন মুখ। এখানে একটা প্রশ্ন থেকে যায়, 18তে যখন নির্বাচন করলেন তখন যে ভোটাররা আপনার পাশে ছিল, 26-এ কি তারা কি ছিল নাকি বেড়েছে? আরো বেড়েছে ভাইয়া, 26-এ যারা ছিল তারা অনেক বেড়েছে। তবে আমার এলাকাটা হতদরিদ্র কারণে অনেক এরিয়াতে ভোট কিনেছে, হ্যাঁ, অনেক এরিয়াতে ভোট কেনার মাধ্যমে মানুষ ভোট ধানের শেষে ভোট দিতে চাইল, যে টাকার লোভে তারা হচ্ছে যে, এটা ইলেকশনের দিনও হয়েছে, হ্যাঁ, যে টাকার লোভে বা হচ্ছে যে কিছু টাকা দিয়েছে, বা ওই যে করেছে, একটা প্যাকেজ সিস্টেম করেছে, সেখানে ধরলেন সাবান, তেল, কিছু চাল ডাল দিয়েও তারা পাঠিয়েছে, এবং বিভিন্ন এলাকায় কিন্তু তারা পটো খেয়েছে। নির্বাচনের আগে দেয়া হয়েছে আপনি বলছেন, নাকি এটা আগেও দেয়া হয়েছে? আগেও নেওয়া হয়েছে, যেমন তারা হচ্ছে বিকাশ নাম্বারটা হচ্ছে যে কালেক্ট করতো ইলেকশন 1 মাস আগেই, আমরা শুনি যে তারা বিকাশ নাম্বার, এনআইডি এগুলো কালেকশন করে, হ্যাঁ, এবং ইলেকশনের 2-1 রাতে 5-7 রাত থেকেই তারা হচ্ছে যে বিকাশের মাধ্যমে টাকা পৌঁছে দেয়া, হ্যাঁ, বা হচ্ছে যে এলাকা ভিত্তিক টাকা পৌঁছে দেয়া, ওরকম করে তার প্রতিনিধি পাঠায়, তারা কিন্তু জনপ্রিয়তার কারণে আসেনি। ধন্যবাদ। আমাদের আরেকটি প্রশ্ন, সেটি হলো আপনি যে কমিটমেন্টগুলো দিলেন, সেই কমিটমেন্টগুলো এখন কি বাস্তবায়নের পথে আপনার কোনো সহযোগিতা থাকবে? এখন তো আপনি সংরক্ষিত মহিলা আসনের এমপি, আপনার কি সেই সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই আছে ভাইয়া। এখানে যেহেতু এটা আমার নির্বাচনী এলাকা, আমার এলাকায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, রেল লাইন কিছুই নেই, কিন্তু এগুলো কিন্তু নিয়ে কাজ করছি, এবং এগুলো অতি দ্রুত চলে আসবে। এবং শুধু তাই না, আমি আমার 7ই জুন প্রথম সংসদ অধিবেশনে আমার বক্তব্য ছিল, সেদিনই ফার্স্ট ডে ছিল, এবং সেদিনই আমি প্রথম আমার বক্তব্যটা রাখি সংসদে। আমার শেরপুর সদর হাসপাতালে করোনাকালীন সময় একটা আইসিইউ নির্মাণ করা হয়, কিন্তু সেটা ওপেন করা হয়নি জনবলের অভাবে। মাত্র 5 কার্যদিবসের মাথায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর নির্দেশে এই আইসিইউটা ওপেন করে দেন। তো তখন আমি বুঝেছি যে যারা কাজ করবে প্রকৃতপক্ষে বা এলাকার মানুষের পক্ষে কাজ করতে চায়, তাদের জন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তার এলাকাকে ঢেলে সাজানোর জন্য অবশ্যই সহযোগিতা করবে। আপনার এলাকাটা সবচেয়ে বেশি কি দিয়ে পরিচিত? আমার এলাকায় তুলসীমালা চাল, আর হচ্ছে আমার এখানে কিছু রসমালাই আছে, সেটা খুব পছন্দ করে সবাই, যেটাকে ছানার পায়েস বলে, কিন্তু এটা রসমালাই টাইপ, এটা খুবই বিখ্যাত। সম্ভাবনার মধ্যে আমার এখানকার ছেলেমেয়েরা খুবই পরিশ্রমী, তাদেরকে যদি সুযোগ করে দেয়া যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া যায়, এবং ভালো ভালো স্কুল কলেজ বা পড়াশোনার একটা মাধ্যম তৈরি করে দেয়া যায়, তারা অনেক ভালো করবে। কিন্তু সমস্যা হচ্ছে আমার এলাকায় তেমন কোনো উন্নয়ন নেই, এবং এখানকার
পড়াশোনার যে লেভেলটা সেটাকে আরেকটু যদি আপগ্রেড করা যায়, আমার ছেলেমেয়েরা যে কোনো কিছু পারবে ভাইয়া, যে কোনো জায়গায় কাজ করতে পারবে। আমারও একটা জিনিস জানার ইচ্ছা, এবং আমার বিশ্বাস যে যারা দর্শক টেলিভিশন অনুষ্ঠানটি দেখছেন তাদেরও জানার ইচ্ছা যে সংরক্ষিত মহিলা আসনের যে এমপি, তিনি আসলে এই সুযোগগুলো কিভাবে বাস্তবায়ন করেন, বা এই সংরক্ষিত মহিলা আসনটা আসলে এই ব্যাখ্যাটা কি আপনি কিভাবে বলবেন? সংরক্ষিত নারী আসনটাকে বাইরের থেকে শুনলে অনেকে, আমি যেটা দেখি বিরোধী দলের যারা আছেন তারা সবসময় একটু ছোট করে দেখে। যদিও তারা ইসলামে আসলে বলা হয় যে নারীদের অনেক সম্মান দেয়া হয়, এবং তারাও বলে নারীদের অনেক সম্মান দিতে দিতে তারা অনেক জায়গায় বলেছেন যে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা ডিউটি করলেও হবে। কিন্তু মুখে কথা বলার সময় বা অ্যাক্টিভিটিসে আমি দেখি তারা আসলে নারীদেরকে সম্মান করতে দিতে জানেন না। যেখানে জাতীয় সংসদে 50টা নারীদের জন্য সংরক্ষিত আসন রাখা হয়েছে, সেখানে তারা আমাদেরকে দিয়ে, মানে আমাদের তো একটা দায়িত্ব আছে, আমরা তো একটা নির্বাচিত এমপি এবং সংরক্ষিত নারী আসনের এমপির স্যালারি সেম, ফ্যাসিলিটি সেম। তাহলে একটা সংরক্ষিত নারী আসনের এমপিকে যদি কাজ করতে দেয়া না হয়, তাহলে কি এই নারীগুলো কি বসে বসে খালি খাবে, কাজ করবে না? তার আগে এই যে সংরক্ষিত মহিলা আসনের যে এমপি হলেন, এখানে কি কোনো সদস্যের কি কোনো ভোট লাগে, এটা একটু ব্যাখ্যা করবেন। না, এখানে সদস্যদের ভোট লাগেনি। এখানে বেসিক্যালি আমি আমার দল থেকে যদি বলি যে 37 যে এমপি সিলেক্টেড হয়েছে, এটা টোটালি দীর্ঘ 17 বছরে তাদের অ্যাক্টিভিটিস, তাদের বিভিন্ন ত্যাগ, তাদের অনেকেই আছে জেল খেটেছেন, অনেকেই আছেন যে আহত হয়েছেন, অনেকেই আছেন ইনজুর্ড, মানে ঠিক মতন হাঁটতে পারছেন না, মানে অনেক কিছু বিবেচনা করে কিন্তু হচ্ছে এই জায়গাটা। অনেকে আছে যে স্প্লিন্টারের গুলি এখনো তার বডিতে আছে। হ্যাঁ, তো এরকম অনেক স্যাক্রিফাইসড, মানে সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে, এরকম দেখে 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 কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, তবে আমাদের যে ত্যাগ, আমাদের যে শিক্ষা, আমরা যে আমাদের সিনিয়রদের কাছ থেকে যে রাজনীতিটা শিখেছি, সংগঠনকে কাজে লাগিয়ে যেভাবে আমরা নেতৃত্ব তুলে ধরে 36শে জুলাই পর্যন্ত এসেছি, এই শিক্ষাটা কিন্তু অনেকের মধ্যে নাই। আমি যদি এই জুলাই আন্দোলনের কথাই বলি, জুলাইয়ের ঠিক 26 তারিখে আমার বাবা, যেহেতু শেরপুর জেলার একজন সিনিয়র নেতা, তিনি আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভলি কাজ করছিলেন, নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে, সংঘবদ্ধ করে, কিন্তু তিনি বিহাইন্ড দ্য ব্যাকগ্রাউন্ডে করছিলেন। কারণ একটা ব্যাপার ছিল যে এই জুলাই আন্দোলনে অ্যারেস্ট হওয়া যাবে না, অ্যারেস্ট হলে কিন্তু তাহলে নেতৃত্ব না থাকলে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ে। তো আমার বাবাকে শেরপুর সদরে তার বাসা থেকে খুঁজে না পেয়ে, তার অটো রাইস মিল আছে শেরপুর সদরে, সেখানে খুঁজতে গেছে। সেখানে যখন তাকে পায়নি, তখন রাইস মিল ভাঙচুর করে, রাইস মিল থেকে বিভিন্ন পয়সা পাতি জিনিসপত্র লুট করে, সেখানে যতগুলো এমপ্লয়ি আছে সকলকে অ্যারেস্ট করে শেরপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়। তো তখন আমি বুঝলাম যে এবার আমার পালা, আব্বুকে পাইনি তাহলে এখন আমাকে ধরবে। তো সেই দিন আমিও নিজের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে রেডি ছিলাম যে যে কোনো পরিস্থিতি হোক এবার মোকাবেলা করব, এবার পালিয়ে থাকার সময় না। তখন আমার বেবির বয়স মাত্র 2 মাস। তো আমি সবকিছু, তার সে কি খাবে না খাবে সব ফ্যামিলি মেম্বারকে গুছিয়ে বলে দিয়েছি, এবার আমাকে ধরতে আসলে আমি যাব। কিন্তু এবার মানে এবার এই আন্দোলনটা হচ্ছে বেঁচে থাকার আন্দোলন, এবার পালিয়ে যাওয়া যাবে না। তো এই জায়গা থেকে আমরা বলবো যে ভাই, এই যে ক্রাইসিস। আপনার বাচ্চার তখন বয়স কয় মাস? আমার বাচ্চার 2 মাস ভাইয়া। আমি বলি আমার বাচ্চা হচ্ছে 5ই জুন এবং 5ই অগস্ট ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়, এবং সেই সময় তাহলে 1.5 মাস হবে, 1.5 মাস বয়স, 26শে জুলাই যদি হয়ে থাকে 24-এর। এবং ভাই আমি সবসময় এই যে আমার 2018 সাল থেকে 1.5 মাসের বাচ্চা রেখে কি আপনি আন্দোলনে নামছেন? হ্যাঁ ভাইয়া, আমি কাজ করেছি। বিশেষ করে ওই আমার বাসাটা তো ধানমন্ডিতে, তো ধানমন্ডিতে সিটি কলেজের সামনে, তারপর ইয়েলো পুড়িয়ে দেওয়া হলো, ওগুলো তো ওইখান থেকে যত ইনজুর্ড ছেলেপেলেরা আসতো, ঠিক আমার আনাম র্যাংসের গলি দিয়ে তো ঢুকতে হয়, সেখানে আমি অ্যাম্বুলেন্সের একটা ব্যবস্থা করে রেখেছিলাম, এবং সেখানে প্রাইমারি ট্রিটমেন্টগুলো যেভাবে ওদের যতটুকু সাপোর্ট দেওয়ার আমি কিন্তু করেছি। এবং শুধু তাই না, এই যে আমি যেটা বলছিলাম যে 18 সাল থেকে 26 সালের মধ্যে ভাইয়া আমি অত্যন্ত চড়াই উতরাই বিভিন্ন জায়গায় কাজ করেছি, মাঠে ঘাটে গিয়েছি, আন্দোলন করেছি, অনেক কিছু হারিয়েছি জীবন থেকে। হ্যাঁ, বাবাকে 3 বছর দেখতে পারি নাই, বাবার ব্যবসা বাণিজ্যকে ধরে রাখতে পারি নাই, আগলে রাখতে পারি নাই, কারণ আগলে রাখতে দেয়া হয়নি। আমি নিজে চাকরি হারিয়েছি। সব কিছু মিলিয়ে ভাইয়া, এত কিছুর
পরেও আমি একটা জিনিসে ভেবেছিলাম যে এতদিন তো আমি একা একা লড়াই করেছি, কিন্তু আমার বেবিটা যখন হলো, এই ছোট বাচ্চাটাকে নিয়ে কিভাবে লড়াই করব, মানে আমি সবসময় ভয় পেতাম যে একে নিয়ে আমি কোথায় পালাবো, কোথায় যাব। কিন্তু মানে আল্লাহর কি অশেষ রহমত, ও 5ই জুন হলো, আর ঠিক 2 মাস পর ঠিক 5ই অগস্ট, মানে 5 তারিখটা আমার জন্য খুবই লাকি একটা তারিখ। তো ঠিক 5ই অগস্ট দেশে একটা গণঅভ্যুত্থান হলো, এবং দেশে আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ দেখার স্বপ্ন দেখার জন্য। আপনার বাচ্চার নাম কি রেখেছেন? ইজহান সামিদ চৌধুরী। এই আন্দোলনের সঙ্গে তো কোনো সম্পৃক্ততা নেই বাচ্চার সাথে, বাচ্চার নামের সঙ্গে? না, মানে সেটা আগেই হয়ে গিয়েছে, তার নাম আগেই রাখা হয়েছে। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখলেন ভিন্ন মতের সহমত, আমাদের আজকের অতিথি ছিলেন, আপনারা নিঃসন্দেহে জানেন যে সংরক্ষিত মহিলা আসনের এমপি, এবং বলা হচ্ছে যে 2018 সাল এবং 2026 সালের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী ছিলেন, এবং এখন তিনি সংরক্ষিত মহিলা আসনের এমপি। তার কথার মধ্যে যদি কোনো ভিন্নমত থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং সেই সাথে যদি আমাদের গুরুত্বপূর্ণ কোনো আলোচনা বাদ গিয়ে থাকে তার আসন নিয়ে এবং দেশের নারী সমাজ নিয়ে, আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নিঃসন্দেহে তিনি এটি দেখবেন এবং সেটি সমাধানের চেষ্টা করবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।